এই পৃথিবীতে আপনার কষ্টের খবর সবাই জানতে চায়, কিন্তু সেই কষ্ট ভাগ করে নেয়ার মানুষ খুব কম। যখন আপনার হাতে টাকা থাকবে, চারপাশে মানুষও থাকবে, কিন্তু যেদিন আপনার সময় খারাপ যাবে, সেদিন অনেক পরিচিত মুখ অপরিচিত হয়ে যাবে। তাই মানুষের পেছনে নয়, নিজের চরিত্র আর যোগ্যতার পেছনে সময় দিন। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু আত্মসম্মান হারালে সেটা ফিরে পাওয়া খুব কঠিন। মনে রাখবেন, জীবনে সবাই আপনার পাশে থাকবে এমন আশা করবেন না, বরং এমন মানুষ হন যাকে হারিয়ে মানুষ আফসোস করবে। আর একটা কথা, কখনো নিজের ভালোবাসার সম্মান আর মূল্য এমন মানুষের কাছে বিলিয়ে দেবেন না যে আপনার উপস্থিতিকে স্বাভাবিক মনে করে কিন্তু অনুপস্থিতিকে একবারও খোঁজ নেয় না। বাস্তব জীবনে এটাই শেখায়, সবাই আপনার গল্প শুনবে কিন্তু আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে। তাই মাথা উঁচু করে বাঁচুন, নিজের মূল্য নিজেই তৈরি করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত আপু ভাইয়ারা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকের ভিডিওটি সকালবেলা রান্নার পর্ব থেকে শুরু করেছি। রান্নার পর্ব বলে ভুল হবে, আজকে যেহেতু আমি ফ্রাইড রাইস করছি, তো সে কারণে সকাল সকালেই রান্না করে নিলাম। ভাবলাম যে রান্না শেষ করে বাদ বাকি কাজগুলো করে ফেলবো। যেহেতু আজকে ঘর গোছানোর কাজ করব, তাই ভাবছি যে আগে রান্নার পর্বটা শেষ করি, কারণ এটা অনেক বড় একটা কাজ। কারণ আর কিছু করি আর না করি, প্রতিদিন রান্না তো করতে হবে, তাই না? তো সেই কারণেই কিন্তু রান্নাটা আজকে তাড়াতাড়ি করে ফেলেছি। আর মেয়ের বায়না ছিল আজকে হচ্ছে ফ্রাইড রাইস খাবে, আর সেই সঙ্গে আমি একটু চাইনিজ সবজি করেছি আর চিকেন ফ্রাই করেছি, আর বেশি কিছু ঝামেলা করিনি। রান্নাটা হয়ে গেলে মনে হয় দিনের অর্ধেকটা কাজ শেষ হয়ে গেছে। এখন বাদবাকি কাজ করি আর না করি, আমার বড় কাজটা হয়ে গেছে। আচ্ছা, আমার মতো আপনাদেরও কি মনে হয়? আমি যতক্ষণ রান্না শেষ না করতে পারি ততক্ষণ কিন্তু আমার কাছে এরকমটা মনে হয়। যদিও আমি খুব সকাল সকাল রান্না করাটা পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় খাবারটা গরম গরম খেতেই ভালো লাগে। আর আমি এই কারণে একটু দেরি করেই রান্না করি, সকালবেলা সমস্ত কাজ শেষ করে ফেলি। কিন্তু আজকে একটু ব্যতিক্রম করেছি। ওই যে বললাম, অনেক কিছু আসলে আমাদের হিসেব করে ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। চাইলেই সব সময় নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না। কিছু কিছু সময় আমাদের সংসারের কাজের উপরে ডিপেন্ড করে কিন্তু কাজগুলো করতে হয়। তো আজকে হচ্ছে রান্নাটা শেষ করে এরপর চলে এলাম ড্রয়িং রুমে। এই যে প্রথমে হচ্ছে ওয়াশিং মেশিনের পর্ব থেকে শুরু করেছি। বেশ অনেকদিন পর্যন্ত ওয়াশিং মেশিনটায় আমার একটু সমস্যা দেখা দিচ্ছিল, যে কারণে আমার কাপড় চোপড় ক্লিন করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো যে সমস্যা সেটা খুব বেশি একটা না, আপনাদের ভাইয়া নিজেই ঠিক করতে পেরেছে। তো সে কিন্তু মাঝে মাঝে ওয়াশিং মেশিন খুলে ঠিক করতে পারে। তো যাই হোক, আমার ওয়াশিং মেশিনটা ঠিক করার পর ভাবলাম যে আজকে এই রুমটাই পুরোপুরি পরিষ্কার করে ফেলি। তো আজকে এই ড্রয়িং রুমটা পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ওয়াশিং মেশিনের বিষয়ে। আমার মনে হয় আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এছাড়াও আমার ওয়াশিং মেশিনের এ টু জেড একটা ভিডিও দেওয়া আছে, সেখানে কিছু কমেন্ট এসেছে, আপনারা জানতে চেয়েছেন ওয়াশিং মেশিন বিষয়ে কিছু কথা। তো ভাবলাম সেই উত্তরগুলো দিয়ে দেই, আর এটার বিষয়ে আপনাদের কিছু তথ্য দেই, যেটা হয়তোবা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখন কিন্তু কম বেশি সবার বাসায় ছোটখাটো একটা ওয়াশিং মেশিন থাকে। সব কাজ সঠিক সময় সঠিকভাবে করতে পারলেও কাপড় চোপড় ধোয়ার প্যারাটা কিন্তু অনেকের কাছেই ভালো লাগে না, আমার কাছেই ভালো লাগে না। তো যাই হোক, এখন যে কথাগুলো বলবো, ওয়াশিং মেশিন তো আমরা সবাই কম বেশি ব্যবহার করি, আর এটার যত্ন কিন্তু অনেক বেশি করতে হয়। কারণ এটা যেহেতু আমাদেরকে যেভাবে সার্ভিস দেয়, আমাদের কষ্টের কাজটাকে কমিয়ে দেয়, আর এটার পিছনেও কিন্তু আমাদের এফোর্টটাও দিতে হয়। তো আমি যেটা জানতাম না আর এখন যেটা জানি সেটাই আসলে আপনাদেরকে জানাবো। ওয়াশিং মেশিন আমরা জানি যে এটা সাধারণত আমরা ওয়াশরুমে রেখে থাকি, অথবা অনেকে কিচেনে সেট করে বা খুব একটা বদ্ধ জায়গায় সেট করে। তো আমি তো আমার ওয়াশিং মেশিনটা ড্রয়িং রুমে সেট করেছি। তো আমার ড্রয়িং রুমটা কিন্তু চারিপাশ থেকে এই মুহূর্তে বন্ধ আছে। এক কথা বলতে গেলে বাহিরের যে আলো বাতাস সেটা কিন্তু খুব একটা প্রবেশ করতে দিই না। তার কারণ হচ্ছে বাহিরে প্রচুর কাজ হয়, বিল্ডিং এ যেহেতু এখন নির্মাণাধীন ভবন, প্রচুর ধুলাবালি। আর সে কারণে কিন্তু আমি চতুর সাইড থেকে এটা বন্ধ রেখেছি। আমার ওয়াশিং মেশিনের পিছনে কিন্তু একটা জানালা আছে, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। সে জানালাটা কিন্তু আমি ভুলবশত খুলি না, জানালার দিকে তাকালেই বুঝবেন জানালার গ্লাসগুলো কিন্তু একদম সিমেন্ট বালিতে ভরে আছে। তো যখন কাজ শেষ হয়ে যাবে হয়তোবা সেই জানালাটা খুলে দিব, তখন হয়তোবা এখন যে সমস্যাগুলো পড়ি সেগুলো পড়বো না। তো
তো যেটা মেইন সমস্যা সেটা এখন বলছি। ওয়াশিং মেশিনের ভিতরে ইদানিং আমার প্রচুর পরিমাণে আর্থিং করে। ওয়াশিং মেশিনটা যখনই অন করছি তখন সরাসরি এটা অন হচ্ছে, অফ হচ্ছে। এক কথায় এটা কোনো কাজই করছে না। আর এমন অবস্থা হলে কি করা যায় বলেন? প্রায় ১ বছর পর্যন্ত আমি এই সমস্যাটায় ভুগছি। আর এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। এতটা খারাপ হবে বা ডিস্টার্ব দিবে এরকমটা হওয়ারই কথা না। এটা এলজি ব্র্যান্ডের। তো এলজি ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। এদের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো। কিন্তু আমার এই সমস্যার কারণে আমি অনেক বিরক্ত হয়েছিলাম। তো যাই হোক, এটা কিন্তু ঠিক করার জন্য কোম্পানির পক্ষ থেকে অনেকবার লোক এসেছে। এমনও সপ্তাহ গিয়েছে প্রতিদিন এসেছে। একবার ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করার সাথে সাথেই আবার এটা নষ্ট হয়ে যেত। মানে ওই আগের মতোই আর্থিং হয়ে যেত। কিন্তু কারণটা কি সেটা কিছুই বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, সবশেষে এখন যেটা বুঝতে পারলাম এটার মেইন সমস্যা হচ্ছে আমাদের বাসাটার ভিতরে যেহেতু বদ্ধ আর কোনো আলো বাতাস ঢোকে না, সেই কারণে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ক্লিন করার পরে যখন কাপড়গুলো ভিতরে থেকে যায়, ধরেন আমি ১ ঘন্টা পরে ওটাকে বের করব, তখন আমি এটাকে শুকাতে দেব। তো সেই জন্য ওটার ভিতরে কিন্তু গরম একটা ভাব থেকে যায়। আর ওয়াশিং মেশিনের ভিতরে তো আমরা গরম পানি দিয়েই কাপড় চোপড়টা ক্লিন করি, যেহেতু এটার ভিতরে গরম পানি করার সিস্টেম সবকিছু ঠিকঠাক। তো ওই কাপড় চোপড় ক্লিন করার পরে যদি সঙ্গে সঙ্গে বের না করি, তাহলে ওইটার ভেতরে যে একটা গরম ভাব, মানে সেটা কিন্তু একটা কুয়াশার মতো জমে। আর সেটাই এই ওয়াশিং মেশিনের মেশিনটাকে গিয়ে, মানে যেখানে পাওয়ার সিস্টেম থাকে সেই পাওয়ার সিস্টেমটার মধ্যে পানি জমে। আর পানিটা জমে কেন সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। ওই যে গরম যে ভাবটা থাকে, গরম ভাবে কিন্তু সবসময় একটা বাষ্প তৈরি হয় আর সেখান থেকে কিন্তু পানির সৃষ্টি হয়। আর সেই পানিগুলোই পাওয়ার সিস্টেম যেখানে বিদ্যুতের লাইনটা থাকে সেখানে গিয়ে জমে। আর তখনই কিন্তু নেগেটিভ পজিটিভ আর্থিং যাই বলেন সব এক হয়ে যায়। আর এই জন্য আমার ওয়াশিং মেশিনটা শুধু অন হচ্ছে, অফ হচ্ছে। তো এরকম কিন্তু বিশেষ করে এই বর্ষার দিনে বেশি হয়। আর বর্ষার দিনে কিন্তু বাসা বাড়ির ভিতরে দেখবেন একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে যায়। আর আমাদের বাসায় যেহেতু ৪-৫টাই টাইলস করা, রুমের মধ্যেও টাইলস করা, তাই এই সমস্যাটা আরো বেশি হচ্ছে। তো এই সমস্যাটা এখন আমরা ইদানিং ধরতে পেরেছি আসলে এই কারণে এরকমটা হয়। যখন শীতকাল চলে আসে বা একটু গরম বেশি থাকে তখন কিন্তু এই সমস্যাটা হয় না। তো যে সমস্যাগুলো বললাম এটা হয়তোবা আপনাদের কারোর সাথে হয়ে থাকতে পারে, আমি জানি না। আমার সাথে হয়েছে, তো এজন্যই আসলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এটার থেকে মুক্তি পাবার একটাই উপায়, সেটা হচ্ছে আপনাদের বাসার ভেতরে বাষ্প ঢুকতে দিবেন। আর শুধু বাষ্পই নয়, ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করার ঘন্টাখানেকের মধ্যে সেটা অবশ্যই বের করে ফেলবেন। আর ওয়াশিং মেশিনে যখন কাপড়গুলো যদি বের নাও করেন তাহলে ওয়াশিং মেশিনের যে ঢাকনাটা সেটা অবশ্যই ফাঁকা করে দিবেন। তাহলে বাষ্পটা বের হয়ে যাবে, ওখানে পানিটা জমবে না। আর এই যে আমি যে সমস্যাটা করছি এটা কিন্তু হবে না। আর যদি বাসার ভেতরে কোনোভাবেই বাষ্প না প্রবেশ করে তাহলে ওয়াশিং মেশিনটা খোলা রাখবেন, মানে ঢাকনাটা খুলে রেখে তারপরে ফ্যানটা ছেড়ে দিবেন। মানে আশেপাশে যদি ফ্যান থাকে অবশ্যই ফ্যানটা ছেড়ে দিবেন। আমি যে কথাগুলো বলেছি এগুলো ফলো করলে আপনাদের ওয়াশিং মেশিনে কখনোই সমস্যা হবে না। আর একটা কথা, অবশ্যই ওয়াশিং মেশিন আপনারা ডিপ ক্লিন করবেন। প্রতি ২ মাস অন্তর অন্তর ডিপ ক্লিন করবেন। আর যে টার্বো ওয়াশটা থাকে সেই টার্বো ওয়াশটা প্রতি মাসে একবার হলেও করার চেষ্টা করবেন। ওয়াশিং মেশিন বেশি দিন ভালো থাকবে। তার থেকেও বড় কথা হচ্ছে ওয়াশিং মেশিনের মধ্যে কিন্তু একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয়। সেটা জানেন তো? যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন তারা অবশ্যই একবার হলেও সেই গন্ধটা পেয়েছেন। আর এটার একমাত্র কারণ হচ্ছে ওয়াশিং মেশিন ভিতরে ডিপ ক্লিন না করা। আর হচ্ছে এই যে যে সমস্যাগুলো আমি পড়ি, যদি আপনারা সবসময় ওয়াশিং মেশিনের দরজাটা খোলা না রাখেন, মানে একটু ফাঁকা করে ওটার ভেতর থেকে বাষ্প বের হতে না দেন, তাহলে কিন্তু সেই বাষ্পটা ভিতরে গিয়ে জমে জমে ময়লা হয়ে থাকে আর সেটার থেকে কিন্তু গন্ধের সৃষ্টি হয়। আর এটা কিন্তু আসলে আমরা ব্যবহার করতে করতে শিখে যাই। যারা এখন পর্যন্ত শিখেন নাই তাদের জন্য আসলে বলে দিচ্ছি, কারণ অনেক আপুদের আসলে এইসব কথায় অনেক হেল্প হবে। ওয়াশিং মেশিন নিয়ে আমার করা যে ভিডিওটা শেয়ার করা ছিল সেখানে গতকালকে একটা কমেন্ট এসেছে। আপু জানতে চেয়েছেন আপুর ওয়াশিং মেশিনটা আমার মতোই। তো তিনি জানতে চেয়েছেন যে আমার এটার মধ্যে গরম পানি হয় কিনা, হলে সেটা কিভাবে করা হয়। তো আপু, আমি জানি না তুমি আমার ভিডিওটা আজকে দেখছো কিনা, তো তোমাকে উদ্দেশ্য করে বলছি, ওয়াশিং মেশিনে কখনোই গরম পানি এক্সট্রা ভাবে করতে হয় না। এটা অটোমেটিকলি ওয়াশিং মেশিন নিজেই সিস্টেম থেকে অটো করে নেয়। আর আমার মতো যদি ওয়াশিং মেশিনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমারটা কিন্তু অটো ফাংশন করা। আমি যখন যে কাপড় চোপড়গুলো ক্লিন করি সেই কাপড়ের উপর ভিত্তি করে কিন্তু এটা নিজেই সেট করে নেয় যে কত টেম্পারেচার গরম পানির প্রয়োজন হবে। তো আশা করছি তুমি বুঝতে পেরেছ।
পেরেছো। আর এছাড়াও কিন্তু ওখানে পাওয়ার বাটন দেওয়া আছে যে তুমি কত টেম্পারেচার দিতে চাও, তোমার ওয়াশিং মেশিনের গায়ে কিন্তু লেখা আছে, দেখবে। তো আজকে আমি আসলে ফুটেজ আকারে দেখিয়ে দিলাম না, যেহেতু আমি ভিডিওটা আগে করে ফেলেছি আর আপু গতকাল কমেন্টসটা করেছে, কিন্তু আমার এই ভিডিওটা তার আগেই করা হয়ে গিয়েছে। তো আশা করছি আপু তুমি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝো আমি পরবর্তীতে আবার তোমাকে দেখিয়ে দিব। আর আমার যে ভিডিওটা দেওয়া আছে ওয়াশিং মেশিন নিয়ে A to Z, সেই ভিডিওটা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে কিভাবে কি করতে হবে। তো এক ওয়াশিং মেশিন নিয়ে তোমাদের সাথে কিন্তু অনেক কথা বলেছি, আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার ড্রয়িং রুমটাকে একদম ক্লিন করে ফেলতেছি। আর এই ড্রয়িং রুমটায় এত পরিমাণ ময়লা হয় যা বলার বাহিরে। ওই যে বললাম চারিদিক থেকে বদ্ধ, তারপরে ধুলাবালুতে একদম অবস্থা খারাপ হয়ে আছে। মানে কোনোভাবেই দরজা খুলতে পারছি না, তার মধ্যে যে কোথা থেকে এই ময়লাগুলো আসে আল্লাহ পাক ভালো জানে। আমি না একদম ক্লান্ত হয়ে গেছি এগুলো পরিষ্কার করতে করতে। সারা দিনই দেখবা এখানে ওখানে ধুলা, আর এগুলো দেখতেও ভালো লাগে না। মাঝে মাঝে ভাবি আর পরিষ্কার করব না, একদম এই বিল্ডিং এর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে তারপর কাজ করব, পরিষ্কার করব আর কি। কিন্তু সেটা আর হয়ে ওঠে না, নিজের কাছে খুব খারাপ লাগে। বা হঠাৎ করে একজন মানুষ চলে আসলে ভাববে যে আসলে এত ধুলাবালু কোনো পরিষ্কার করে না, কিন্তু কেন যে করতে ইচ্ছে করে না সেটা তো আসলে কাউকে বোঝাতে পারি না। একটা মানুষ সারাদিন কত কাজ করতে পারে বলেন তো। তো আমি এদিকে এগুলো পরিষ্কার করতে করতে দেখলাম যে আমার যে হেল্পিং হ্যান্ড ঘর পরিষ্কার করার জন্য চলে আসছে, মানে সে ঘর মুছবে। তো আমি তাড়াতাড়ি করে করতে শুরু করেছি, কারণ আমি ঘর মোছার আগেই কিন্তু এই কাজগুলো করতে হয়। আর এই কারণে কিন্তু আমি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলেছি যেন এই কাজটা তাড়াতাড়ি করতে পারি আমার হেল্পিং হ্যান্ড আসার আগে। আর উনি আজকে আসলে একটু তাড়াতাড়ি চলে আসছে, কারণ উনি যে বাসায় কাজ করবে মানে আমার এখান থেকে গিয়ে তিনি বাসায় নেই এই মুহূর্তে। তো সেই কারণে উনি আমার বাসায় আজকে তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু সময়ের আগে চলে আসলে আমার জন্য সমস্যা হয়ে যায়। এই যে দেখেন উনি এসে কিন্তু একদম ঘর দূর ঝাড়ু দিতে শুরু করে দিয়েছে, বাট আমার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আর হেল্পিং হ্যান্ডের ঝাড়ু দেওয়া সেটা আর কি বলবো, নাই বা বললাম, সেই মনের দুঃখের কথা মনেই থাকুক। আমার মনে হয় আমার আপুরা সবাই বোঝেন, যারা হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে বাসায় কাজ টাজ করেন তারা তো নিশ্চয়ই বুঝবেন। তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তাড়াতাড়ি করে আমি একটু জাস্ট মুছে নিয়েছি। একে তো ধুলাবালু, তার মধ্যে হচ্ছে বাহিরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির স্যাঁতস্যাঁতে ভাব, এই সব মিলিয়ে বাসাবাড়ি কোনোভাবেই না এখন আর পরিষ্কার রাখতে পারছি না। তো যাই হোক, এখন এই যে নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর একটু পরে হচ্ছে আমার ছেলে মেয়ে এসে এগুলোকে এলোমেলো করে ফেলবে। তো অনেকে আমাকে প্রশ্ন করে, আপু তোমার ছেলে মেয়ে তো বড়, তাহলে এরকম এত হয় কেন? আসলে বড়রা কিন্তু আরো বেশি এলোমেলো করে, এটাকে বিশ্বাস করেন আপনারা? ছোটদেরকে না বকা দেওয়া যায় কিন্তু বড়দেরকে কিছু বলাও যায় না। তো যাই হোক, কাজ শেষ করে এখন হচ্ছে চলে এসেছি নাস্তা তৈরি করতে। মেয়ের জন্য টিফিনও বানাবো, আবার ভাবলাম বিকেলে নাস্তাটাও রেডি করে ফেলি। ওই যে একের ভিতরে দুই, কিছুটা বিকেলে নাস্তার জন্য ভাজবো আর কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দেবো যেন সকালে মেয়েকে আবার নাস্তায় দিতে পারি। তো আসলে এভাবে হিসেব করে আর বুদ্ধি করে আমরা একটু কাজগুলো করি বলে হয়তোবা কাজগুলো একটু সহজ হয়ে যায়। কারণ এই কাজ করতে করতে আমাদের সারা দিন চলে যায়, তারপর যদি আবার এক্সট্রা আলাদা আলাদা করি তাহলে কি সম্ভব? সেটা আসলে এত শর্টকাট করে কাজ করার চেষ্টা করি, সারাদিন এত বুদ্ধি খাটাই, এত মাথায় এত পলিটিক্স নিয়ে আমি ঘুরি, বিশ্বাস করবেন, তারপরেও নিজের জন্য একটু সময় পাই না। কারণ একটার পর একটা কাজ তো আমার লেগেই থাকে, তার মধ্যে মিনি কিচেন, বড় কিচেন, এই কিচেন, দূর আর ভাল লাগে না। কোন দিন ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুড়ে চুপচাপ বসে থাকি। আবার ভাবি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, শুধু শুধু বসে থাকবো, যদি ঘরে বসে নিজের জন্য কিছু একটা করতে পারি, এই ভেবে আবার ফিরে আসি। তো কথা বলতে বলতে এই যে দেখো নাস্তাটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এটা কিন্তু আলুর দেওয়া ভেতরে, মানে আলুটা আমি সুন্দর করে আলুর চপ যেভাবে বানাই সেগুলো বানিয়ে নিয়েছি। আর ভেতরে চাইলে তোমরা একটু ডিম গ্রেট করে দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আরো টেস্ট হবে। আর এছাড়া কিন্তু মাংসের কিমা দিয়েও এটা সুন্দরভাবে তৈরি করা যায়, তবে আজকে আমি সিম্পল ভাবে তৈরি করেছি, শুধুমাত্র বাসায় মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট। আর আলু দিয়ে যে কোনো জিনিস বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি জানি না তোমরা এটা বিশ্বাস করো কিনা, আলু জিনিসটাই এমন, এটা দেবে এটা কিন্তু সেই রূপেই মানিয়ে যায়। তো আমার কাছে তো ভালো লাগে, বাচ্চাদের কাছেও ভালো লাগে। তো এই যে দেখো আমি কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, এভাবেই এখন ফ্রোজেন করে রাখা যায়। তো আমি প্রথম ব্যাচটা ভেজে নিচ্ছি, যেহেতু বিকেলে বাচ্চারা নাস্তা করবে সেজন্য। আর একদম সর্বশেষ যে ব্যাচটা তৈরি করব সেটা হচ্ছে রেখে দেবো ফ্রোজেন করে মেয়েকে সকালে টিফিনে দেওয়ার জন্য। আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিল আমি যে হাঁড়িতে রান্না করি, মানে আমার একটা ফ্রাই প্যান,
হালকা পিঙ্ক কালার, নিশ্চয়ই দেখেছো। আজকে সকালবেলা যেটার মধ্যে আর কি আমি সবজি করেছি সেই ফ্রাই প্যানটা আমি কোথা থেকে নিয়েছি আপু, সেটা হচ্ছে ওয়েলবার্গের ফ্রাই প্যান। মানে ওয়েলবার্গের হচ্ছে একটা ব্র্যান্ড। তো ওয়েলবার্গের শোরুম কিন্তু এখন অ্যাভেলেবেল সব জায়গায় আছে কম বেশি। তো ওয়েলবার্গের শোরুম এটা পেয়ে যাবে। যদিও আমি নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে, বাণিজ্য মেলায় যখন ওয়েলবার্গের এই শোরুমটা বসেছিল সেখান থেকে আমি নিয়েছিলাম। আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। ওয়েলবার্গের আরো বেশ কিছু ফ্রাই প্যান আমার কাছে আছে। আমার কাছে বেশ ভালোই লাগে ওয়েলবার্গের ফ্রাই প্যান গুলো। তবে সত্যি কথা বলি, যত ফ্রাই প্যান তুমি কিনো না কেন, যত দাম দিয়ে কিনো, যে ব্র্যান্ডের কিনো না কেন, আমি আসলে সবকিছু ট্রাই করেছি। যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল বা আমার হাতের নাগালে ছিল, আমি সব ধরনের ফ্রাই প্যানে কিন্তু কিনেছি। সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, আমি সবগুলোই কেনার চেষ্টা করেছি। আমি সব ব্র্যান্ডে ইউজ করেছি, কম আর বেশি। কিন্তু আমার কাছে মনে হয়েছে সর্বসাকুল্যে ফ্রাই প্যান মানেই হচ্ছে যে কিছুদিন পরেই সেটা নষ্ট হয়ে যাবে। মানে তুমি যদি রাফ ইউজ করতে যাও তাহলে সেটা বড় জোর সর্বোচ্চ তুমি 1 মাস কি 1.5 মাস একটু ভালোভাবে ব্যবহার করতে পারবে। এরপর যখনই তুমি ওটাকে সুন্দর করে ক্লিন করতে যাবে তখন আস্তে আস্তে ওটা উঠেই যাবে। তো যাই হোক, ফ্রাই প্যান নিয়েও গল্প করা হয়ে গেল, আর এর মধ্যে কিন্তু আমার নাস্তাও রেডি হয়ে গেছে। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল পাখা আছে পাখি নয়, সুর আছে কিন্তু হাতি নয়। ধাঁধার সঠিক উত্তর ছিল মশা। যেটা সঠিক উত্তর আপনার কেউ দিতে পারেনি, তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারছি না। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকে ধাঁধা হচ্ছে 4 পায়ে বসি 8 পায়ে চলি, বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ গিলি। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে কিন্তু এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।